সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয় রেখেছি কেমন চলছে সরকার ও রাজনীতি, এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি, সংসদ সদস্য বিএনপি। তিনি যুক্ত আছেন আমার সাথে যুক্ত আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি, আপনাকে সংসদে সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য মনোনীত হওয়ার জন্য। এবং যে বিষয়টি আজকে আলোচনায় রেখেছি সেটি হলো কেমন চলছে সরকার ও রাজনীতি। আমি মোস্তফা কামালকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয়, এটি প্রধানমন্ত্রী নিজে বলছেন। এবং তিনি কোথায় বলেছেন? বিএনপি সহ ৩ সহযোগী সংগঠনের মাঠ পর্যায়ে নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি গতকালই মন্তব্যটি করেছেন এবং এখানে উপস্থিত ছিলেন প্রায় ১,০০০-এর বেশি নেতাকর্মী, আমরা যতদূর জানি। এবং অনেকখানি একেবারে রুদ্ধদ্বার একটা বৈঠকের মতো হয়েছে। সেখানে নেতাকর্মীরা, মন্ত্রী পর্যায়ে যারা আছেন তাদেরকেও নানা রকমের প্রশ্ন করেছেন। তো সেক্ষেত্রে আমি যদি আমাদের আজকের প্রসঙ্গটা দিয়ে শুরু করি, মোস্তফা কামাল, আপনার বিশ্লেষণ কি বলছে? কেমন চলছে সরকার ও রাজনীতি? দেশের সরকারের বয়স কিন্তু প্রায় ৩ মাস, অর্থাৎ সময় গুনলে শিশু সরকার, মাত্র ৩ মাস, বেশি সময় নয়। এই গেল একদিক। আর মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্ধৃতিটা আপনি দিয়েছেন সেটা ছাড় নয়, কাকে বলেছেন? দলের নেতা কর্মীদেরকে। তার মানে একটা বিষয় আশয় আছে, তাদেরকে এই সতর্কবাণী দিতে হয়েছে। তারা যেন আইন শৃঙ্খলার প্রশ্নে প্রথমত আহ্বান ছিল যেন বাধা না হন, কারণ তাদের কারণে এই সরকারকে অনেক প্রশ্নের জবাব দিতে হয়। কারণ এখন তো দল বলতে বড় দল বিএনপি দেশে, বাদ বাকি যারা নাম বলি আমরা বিরোধী দল, কিন্তু বিএনপির সাথে যখন তুলনা করেন সেটা বিশাল ব্যবধান। এই গেল একটা ভাষণ যেটা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গতকালকে বলেছেন। আর আজকে বলেছেন যেটা পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে বাংলাদেশে এখন অন্যতম সমস্যা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনেক দিন থেকে এটা সমস্যা। তো অন্তর্বর্তী সরকার আমলে আমরা কিন্তু অনেকটা চিন্তা চেতনাগতভাবে অথবা বলার সময়ে একটু ছাড় দেওয়ার প্রবণতা ছিল যে ও রাজনৈতিক সরকার, অনির্বাচিত সরকার। এখন আর কিন্তু সেটা বলার কোনো সুযোগ নেই, বিএনপিকেই দায়িত্ব নিতে হচ্ছে। তো আইন শৃঙ্খলা প্রশ্নে ১ নম্বর রুল নম্বর যেটা, এটা কিন্তু পুলিশ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বলেন অথবা পরিস্থিতি সামাল দেয়া বলেন, সেটা পুলিশ কিন্তু ১ নম্বরে। সেনাবাহিনী অনেকদিন মাঠে আছে, এটা কিন্তু তাদের মূল কাজ নয়। সেনাবাহিনীর মূল কাজ দেশের প্রতিরক্ষা দেখা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে। তো সেনাবাহিনী সাপোর্ট দিয়েছে অথবা সহযোগিতা করেছে, কিন্তু এখানে উদ্বেগের বিষয় আছে যে মূল কাজ, পুলিশের কাজ, যেটা পুলিশকেই করতে হবে, পুলিশকে করতে হবে। এবং সেই সাথে প্রধানমন্ত্রী আরেকটি কথা বলছেন যে জনগণের বিশ্বাস অর্জন করা এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খুবই দামি কথা বলেছেন। কারণ একটা উদ্বেগের বিষয় আছে যে সেনাবাহিনী যখন চলে যাবে আগামী কিছুদিনের মধ্যে, মাঠ ছেড়ে চলে যাবে, সেই বার্তা সরকারের দিক থেকে দেয়া হয়েছে। তাহলে সেনাবাহিনী চলে যাওয়ার পর পরিস্থিতিটা কেমন হতে পারে? এটা কিন্তু প্রায় ২ বছরের মতো হয়ে গেছে সেনাবাহিনী মাঠে আছে। তাদের অভিযানও ছিল কয়েকটা, ডেভিল হান্ট সহ কয়েকটা অভিযান। তো এবারের সেনাবাহিনী কিন্তু ভিন্ন একটা ফরম্যাটে কাজ করেছে, খুব একটা হাক ডাক দিয়ে কাজ করেনি, অনেকটা নীরবেই করেছে। কিন্তু সেটা তো পুলিশিং এর কাজ, এটা সেনাবাহিনীর কাজ নয়। তারপরও অনিবার্য প্রয়োজনে করতে হয়েছে। এ কারণে উদ্বেগ আছে যে সেনাবাহিনী মাঠ থেকে চলে যাওয়ার পর কি পরিস্থিতি হতে পারে। নানান এখানে কিছু উপাদানও আমরা দেখছি। আওয়ামী লীগ মাঠে নামছি করছে, কিন্তু কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে নামছেও। এরপরে পেশাদার দুষ্টচক্র আছে বাংলাদেশে, তারা সবসময় একটা সুযোগের অপেক্ষায় থাকে, অস্থিরতার অপেক্ষায় থাকে যে তারা এই সুযোগটা কিভাবে নেবে। দ্বিতীয় দিক। তৃতীয় দিক হচ্ছে রাজনৈতিক একটা অস্থিরতাও কিন্তু আমরা একটু একটু করে পাকছে, দেখছি, একদম দৃশ্যমান, গোপনে নয়। বিরোধী দল মাঠে নামছে। জি, সেই সাথে আরেকটা যোগ হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অরাজকতা আছে, বিশেষত বাজার পরিস্থিতি, বিদ্যুৎ, গ্যাস সহ মানুষের মধ্যে কিছুটা অসহিষ্ণুতা আছে। তো পরিবর্তিত পরিস্থিতিতে তারাও কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রকাশ্যে, সেটার অপেক্ষা করতে হয়। একটু শেষ করে ফেলি। ওই সময়ে
পুলিশ কতটুকু পরিস্থিতি সামলাতে পারবে সেটা কিন্তু এখনো গুরুতর প্রশ্ন। আজকেও কিন্তু পুলিশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা, তাদের যে পদকটা দেয়া হয় সেটা স্থগিত করা হয়েছে বা স্থগিত করতে হয়েছে এই কারণে আরেক পরিস্থিতির অনিবার্যতা। 17 বছরের একটা দুঃশাসন বলেন আর অপশাসন বলেন আর দলীয়করণ বলেন, এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, ওখান থেকে চাইলে 2-1 দিনে কেউ উত্তরণ ঘটাতে পারবে সম্ভব নয়। তো ওই রকম এক বাস্তবতায় দলীয় কিছু লোকও কিন্তু এবার পদকের তালিকায় ঢুকে গিয়েছিল, সেটা ধরা পড়েছে অনেক পরে। তো ওই দলীয় এটা আসলে বলতে অনেক জায়গাতেই হচ্ছে মোস্তফা কামাল। আর আমরা তো দিব্যি দেখছি, হয়তোবা চট্টগ্রামে যিনি আছেন ওনাকে একটু শাস্তি দেয়া হচ্ছে যশোর পাঠিয়ে, অথবা একই ভবনে রাখা হচ্ছে, 5 তলার জনকে দোতলায় নিয়ে আসা হচ্ছে, নিচতলার জনকে 5 তলায় তুলে দেয়া হচ্ছে। এটা কিন্তু সংস্কারও নয়, ব্যবস্থাও নয়, কোনো পানিশমেন্টও নয়, শুধু জায়গা বদল করা মোস্তফা কামাল হচ্ছে। ভাই, আমি একটু আপনাকে থামাতে চাই। আপনি কিছু সংকট, কিছু সমস্যা আইডেন্টিফাই করেছেন, এগুলোর সমাধান নিশ্চয়ই সরকার চিন্তা করছে। সরকার কি চিন্তা করছে সরকারের পক্ষ থেকে যদি আমরা শুনতে চাই নিপুণ রায়চৌধুরীর কাছে, তাহলে তিনি কি বলবেন যে এই যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি, সরকারের বয়স প্রায় 3 মাস, তো সেক্ষেত্রে আসলে সমালোচনা নয়, আমরা সরকার এই প্রবলেমগুলা বা এই সংকটগুলা কি সরকার নিজে অনুধাবন করে উদ্যোগ নিচ্ছে কিনা, নিপুণ রায়চৌধুরী আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক মোস্তফা কামাল সাহেব, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত দেখেন, বিএনপি গণতান্ত্রিক আমি একটি রাজনৈতিক দল, হ্যাঁ, এবং বিএনপি সবসময় গণতন্ত্রকে ধারণ করে এবং বহন করে। এই দল কিন্তু বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে। হ্যাঁ, অনেক দমন, নিপীড়ন, নির্যাতন, গুম খুন, অনেক মানে চড়াই উতরাই পার করে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোট প্রতিষ্ঠিত করে আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, জনগণ বিএনপির উপর আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রীকে এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন। এটা আমরা মনে করি এটা একটা গুরু দায়িত্ব দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে ওই চেয়ারটার দিকে তাকিয়ে তিনি খুব কঠিন মানে খুব সহজ ভাষায় বলেছেন যে চেয়ারটা যখন বসি তখন অনেক তাপ অনুভব করি। হ্যাঁ, তো এই যে একটা চেয়ার পাল্টে যায়, চেয়ার একই থাকে, ব্যক্তি পাল্টে যায় কিংবা একই চরিত্রে অবতীর্ণ হয়, এরকম যে ধারণা, এই ধারণাগুলো এখন মানুষের ভাঙতে মানে এই চিত্রগুলো এখন কিন্তু পাল্টে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, তার চলাফেরা, তার চিন্তা ভাবনা, তার প্রত্যেকটি কর্মকাণ্ডকে নিয়ে আপনি দেখেন গতকালকে আমাদের যে একটা ওয়ান কাইন্ড অফ সাংগঠনিক মিটিংও বলতে পারেন, আবার জবাবদিহিতার জায়গা বলতে পারেন, আবার দলের কাছে সরকারের জবাবদিহিতার যে জায়গাটা, সেখানেও একটা মিনি পার্লামেন্টের মতো কিন্তু গতকালকে আমরা অনুভব করেছি সেখানে, এবং খুব এনজয় করেছি যে এইভাবে যদি সত্যিকার অর্থে আমরা সবাই ভাবতে পারি, সবাই সবার অবস্থান থেকে দায়িত্ব কি জিনিস, কিংবা এটা আসলে আমাদেরকে দায়িত্ব কাঁধে আসা মানে একটা নেতৃত্ব আসা মানে ওই অঞ্চলের সমগ্র মানুষের দায়িত্ব আমি গ্রহণ করলাম, এটা বোঝার সক্ষমতা যদি আমাদের সবার মধ্যে তৈরি হয়, তাহলে আমি মনে করি এ দেশ ঘুরে দাঁড়াতে আর বেশি সময় লাগবে না। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তিনি একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। গতকাল এখানে প্রত্যেকটি জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, এই 3টি সংগঠনের সুপার 5 নেতৃবৃন্দরা ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের 11টি মন্ত্রী পরিষদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণ ছিলেন, এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা ছিলেন। সেখানে বর্তমান বাস্তবতায় সরকার কি করছে, সেই জায়গায় আমাদের কি করণীয়, আমরা এটা এক ধরনের মত বিনিময় করেছি। হ্যাঁ, তো সেটা আমাদের অনেক, সেখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন
একটা খুব সুন্দর উক্তি দিয়েছেন, এটা আমি আমার বিশ্লেষণ থেকে বলছি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত লোক উপস্থিত হয়েছে, সেখানে যে জানাজা ইতিহাস তৈরি হয়েছে, তার পরবর্তী এখানেও আপনারা অনেকে আছেন, সেই জানাজায় অনেকে শরীক হতে পেরেছিলেন। কিন্তু সর্বশেষ জানাজা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই জানাজার উপস্থিতি আমাকে জানান দেয় আমি আমার দায়িত্বশীল জায়গায় থেকে সবার আগে বাংলাদেশকে আমি ধারণ করব, যেন এর ধারাবাহিকতা থাকে। এটা বিশাল বড় একটা মেসেজ। আমি আমার জায়গা থেকে কোনো স্বজনপ্রীতি কিংবা জনগণের জন্য দুর্ভোগ এমন কোনো কাজ, যে কাজের মাধ্যমে যদি আমার দল বিব্রত হয়, আমার সরকার বিব্রত হয়, সেখানে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আমার সরকার কারো দায়ভার নেবে না। আইন শৃঙ্খলার হ্যাঁ, বিষয়ে হ্যাঁ, এটা আইন শৃঙ্খলার বিষয় কোনো থেকে ছাড় শুরু নয়, করে যেমনটা তিনি আপনার বলছেন। তারপর সংগঠনের বিষয়, সংগঠন এবং সরকার মানে ভিন্নভাবে চলবে। হ্যাঁ, সংগঠন হবে সংগঠনের মতো গতিশীল, শক্তিশালী এবং সাংগঠনিকভাবে সাংগঠনিক লোকগুলো দিয়ে সংগঠন চলবে, মন্ত্রী পরিষদ সে সরকার চলবে সরকারের মতো করে। এই যে একটা মানে এই যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমার মনে হয় না যে দীর্ঘ 17 বছর কিংবা 20 বছর মানে এই যে দলের এরকম মধ্যে একটা দলের মধ্যে একটা জবাবদিহিতার জায়গা, সেটা হয়নি। হ্যাঁ, তো সেই জায়গায় দেখেন 17 বছরের একটা ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটি সেক্টর একদম যারা দলীয়করণ করে ফেলেছে, যারা ব্যক্তিকরণ করে ফেলেছে, সেই সেক্টরটাকে আপনি একদিনে কিন্তু ভেঙে দিতে পারবেন না। সেটাও আপনাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসে এসে আপনাকে এটা সমাধান করতে হবে। তো সেই জায়গায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরা এখন মাঠে আছে, কিন্তু তারা আর কতদিন থাকবে? কারণ এতদিন ইন্টারিমেন্ট একটা গভর্নমেন্ট ছিল, দেশের একটা ক্লান্তিকাল ছিল, সেই ক্লান্তিকালে তাদের সাপোর্টে তারা এতদিন ছিল, কিন্তু এখন তো একটা জনগণের জবাব দিতে একটা সরকার আছে। হ্যাঁ, তো সেই জায়গায় পুলিশকে এখন সক্ষম করে দায়িত্বশীল জায়গায় থেকে প্রথম বার্তাটা আমাদের দল থেকে উনি যেটা দিয়েছেন সাংগঠনিক, এটা আমরা বিরচিত্তে আমরা গ্রহণ করি এবং আমরা আমাদের সেই অবস্থানে থাকবো। আমি ফিরবো অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এই যে বার্তাটি প্রধানমন্ত্রী প্রত্যেকটি জায়গায় দিতে চাচ্ছেন এবং তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও এক ধরনের বার্তা দিয়েছেন, সেটি তৃণমূল পর্যন্ত কতখানি পৌঁছেছে, তারা কিভাবে নিচ্ছে, তারা কিভাবে নিজেদেরকে আরো একটু স্বয়ংসম্পূর্ণ করবে। একটা বিরতির পর এসে আপনাদের কাছে এই প্রশ্নগুলো থাকবে। দর্শক, একটা বিরতি নিচ্ছে, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় যেতে চাই কেমন চলছে সরকার ও রাজনীতি, এই বিষয়টি নিয়ে কথা বলছি। আমার সাথে মোস্তফা কামাল আছেন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি আছেন। আমি আবারও দুজনকে স্বাগত জানিয়ে আলোচনায় ফিরতে চাই। মোস্তফা কামাল, এই অংশে আপনাকে শুরুতেই আবারও যুক্ত করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে থেমেছিলাম। নিপুণ রায় চৌধুরী যতখানি বার্তা দিলেন আমাদের, গতকালের যে মতবিনিময় সভাটি হয়েছে প্রধানমন্ত্রীর সাথে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের, এবং সেখানে প্রধানমন্ত্রী আরেকটি কথা বলছেন, সেটি হলো যে এবারে যে স্থানীয় সরকার নির্বাচন সেটি খুব একটা মানে সহজ হবে না এবং নির্বাচনকে নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক করতে হবে, এই আহ্বান তিনি জানিয়েছেন। সেই সাথে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কাউকে জিতিয়ে আনা হবে না এবং দলীয় প্রতীক থাকছে না যথারীতি, আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত। স্থানীয় সরকার নির্বাচনটাকে আসলেই কঠিন হতে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা যখন তিনি এই কথা বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন কঠিন হবে, কাউকে পাশ করিয়ে আনা হবে না, এটা কঠিন বার্তা, তার আগে একটা বাক্য যোগ করেছিলেন, মনে করিয়ে দিয়েছেন যে গত নির্বাচনের আগে তিনি বলেছেন যে আগামী নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে এবং ওনাদের সবার কাছ থেকে জিজ্ঞেস করেছেন মনে আছে তো? আসলেই তো কঠিন হয়েছে। বিএনপির মতো এত বিশাল দল, এই দলটিকে গত জাতীয় সংসদ নির্বাচনে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক আসন পেয়েছে কিন্তু চোখ বন্ধ করে কোনো আসন পায়নি, কষ্ট করতে হয়েছে। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন উন্নয়নের প্রশ্নে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আপনার বোধ মনে থাকার কথা, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে, এরও আগে কয়েক দফায় দফায় একটা আলোচনা খুব আসতো
যে উন্নয়নের কথা সংসদে হবে কেন, স্থানীয় উন্নয়নের কথা ওখানে হবে সংসদের বিষয়ে, অর্থাৎ আইনের আইন বিষয়ে, সংক্রান্ত। সংবিধানের বিষয়ে, আইন মেরামতের বিষয়ে, প্রয়োজনে আইন সংস্কারের বিষয়ে কথা হবে, অথবা রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোর নিয়ম পদ্ধতি ঠিক আছে কিনা, নতুন কোনো পদ্ধতি যদি করতে হয় সেটা হবে সংসদে। দেশের বেশিরভাগ মানুষ কিন্তু তাতে সায় দিয়েছিল যে স্থানীয় উন্নয়ন করবে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন। এই আলোচনাটা কিন্তু হারিয়ে গিয়েছিল। সম্ভবত ইমিডিয়েটলি, খুব শিগগিরই আবার আলোচনাটা আসবে, কারণ সেটা আসলে যথার্থ হবে। কারণ আপনি এরই মধ্যে দেখেছেন এনসিপি নামে যে সংগঠনটি, অর্থাৎ ছাত্রদের সংগঠন, তারা এই কথাটা একটু বেশি জোর দিয়ে বলতো যে সংসদ হবে সংসদের মতো। কিন্তু সময়ের কি ফের দেখেন, এনসিপির একজন সংসদ সদস্য একটা পর্যায়ে বলে বসেছেন ওনার একটু গাড়ি দরকার, এলাকায় যেতে হবে, আবার একটু বসা দরকার। কোথায় বসা? কোন প্যারালালে? যে ওই যে উপজেলা চেয়ারম্যান অথবা ইউএনও অথবা ওসি সাহেব যেভাবে একটু হাঁটা চলা বসা করেন, তাদের মতো একটা অফিস। ওনারও এরকম একটু দরকার। তো ওনার কাছ তো সংসদে, ওনারা নিজেরাও এটা বেশি বেশি করে বলতেন। প্রশ্ন আসতো যে আপনারা সচিবালয়ে এত ঘোরেন কেন, অথবা প্রশ্ন এসেছে যে মাননীয় সংসদ সদস্যরা বক্তৃতা দিতে দাঁড়ালেই নিজের গ্রামের কথা বারবার বলেন কেন, এলাকার কথা বলেন কেন, কত ফিট রাস্তা, এগুলো বলেন। জনপ্রতিনিধিদের কাজ কি আমরা হ্যাঁ, তাই আলোচনা করতাম। তো সম্ভবত এই আলোচনাটা আবারও আসবে এবং আসাই উচিত, আলোচনায় থাকা ভালো। স্থানীয় সরকারকে যদি আমরা সবল করতে পারি, স্থানীয় সরকার স্থানীয় উন্নয়নে যথার্থ ভূমিকা রাখতে পারবে। এমপিরা হয়তো মুরব্বী হিসাবে ওখানে থাকতে পারেন, অভিভাবক হিসাবে থাকতে পারেন, ভূমিকা রাখতে পারেন, কারণ একেবারে দিনে দিনে চিত্র বদলে যাবে এটা হয় না। কারণ আমাদের যারা মাননীয় সংসদ সদস্য তাদের অনেককে আমরা ব্যক্তিগতভাবেও চিনি, কাউকে কাউকে পেশাগতভাবে চিনি। তারা সংসদীয় কার্যক্রম যেটা, সেটাতে কে কতটুকু দক্ষ বা অভিজ্ঞ আমাদের মোটামুটি জানা আছে। আমার সহ আলোচক নিপুণ রায় চৌধুরী আমার চেয়ে আরো বেশি জানবেন, কিন্তু উনি আবার বলবেন না অথবা বলতে পারবেন না, কারণ তার কলিগদের মধ্যে কে কতটুকু সংসদীয় কার্যক্রমে পারঙ্গম সেটা মোটামুটি আমাদের একটু একটু জানা আছে। তো ওই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যেরকম স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন, তার মানে স্থানীয় সরকার নির্বাচনী বিষয়ে দলকে একটা বার্তা দিয়েছেন। আবার এনসিপি আপনি দেখেন এবং জামাত, তারাও কিন্তু পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। আজকে সম্ভবত শতখানেক নামও ঘোষণা করেছে এনসিপি। আবার মনে করে দেখেন গত মাস কয়েকে বা গত বছর খানেক ধরে আমরা অনেকে একটা লোকের নাম ভুলে গিয়েছিলাম, এক সময় গণমাধ্যমে খুব আলোচিত ব্যক্তি, মঞ্জুরুল আলম, চট্টগ্রামের। আচ্ছা আচ্ছা। এনসিপি কিন্তু খুব বুদ্ধি করে সবার আগে দৌড়ে ফার্স্ট হয়ে ওনার কাছে চলে গেছেন। আচ্ছা, আমি ফিরবো মোস্তফা কামাল আপনার কাছে আবারও আলোচনায়। আমি একটু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনাকে একটু যদি যুক্ত করে নেই এই আলোচনাতে, সেটি হলো যে এই যে স্থানীয় সরকার নির্বাচন আমরা বলছি, জাতীয় নির্বাচন একটা বড় নির্বাচন, এবং সেই নির্বাচনের পরপরই আমরা যতদূর ধারণা করতে পারছি যে এই বছরের শেষের দিকেই স্থানীয় সরকার নির্বাচনটি হতে যাচ্ছে বা হতে পারে, এমনটাই ধারণা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তৃণমূলকে এক ধরনের বার্তা প্রধানমন্ত্রী দিতে চেয়েছেন। আপনি যেমনটা বললেন যে আপনি জিনিসটা বুঝেছেন, তৃণমূলের নেতাকর্মী যারা আছে, প্রত্যন্ত এলাকার যারা নেতাকর্মী আছে, তাদের পর্যন্ত বার্তাটি কিভাবে পৌঁছালো বলে আপনার মনে হয়? দেখেন, আমরা তো জেলা বিএনপি নেতৃবৃন্দ ছিলাম, আবার অঙ্গ সংগঠন তিনটি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন বলা যায়, তারা ছিলেন, এবং ধাপে ধাপে পরবর্তী প্রোগ্রামগুলোতেও অন্য সংগঠনগুলো আসবেন, এবং আমরা কিন্তু লিডিং পজিশনে আছি, এবং আমাদের মাধ্যম দিয়েই আমরা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা আমাদের বার্তা পৌঁছে দেব সর্বাত্মকভাবে। এবং দল কি করছে, দলের কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে সেই ব্যাপারে যেমন আমরা অবগত করব, একইভাবে সরকারের পক্ষ থেকে সরকার কি কি ভূমিকা পালন করছে, আমাদের কোন জায়গায় সরকারকে সহযোগিতা করার দরকার। কারণ আসলে কি, আমরা সবাই, দেশটাকে তো বিভক্ত করা যাবে না, দেশ তো আমাদের সবার, তাই না? তো সেই জায়গা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তো এটা একটা বিষয়। আর হচ্ছে আপনার স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন, আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের ভোটাধিকারে বিশ্বাস করি, এবং আমরা কখনো চাইবো না যে কোনো পেশি শক্তি ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে আমাদের কেউ নির্বাচিত হয়ে আসুক।
আমরা নির্বাচন মানে এই স্থানীয় সরকার নির্বাচনে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে ব্যক্তি, কোন ব্যক্তিটি ওয়ার্ডের মেম্বার হিসেবে যোগ্য আমরা তাকে নির্বাচিত করব, মনোনীত করব, এবং কে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে যোগ্য আমরা তাকে নির্বাচিত করব। আমরা কে উপজেলার ফাংশন গুলো করতে পারবে জনগণের বান্ধব হবে আমরা সেটি দেখব। হ্যাঁ, এবং তার সাথে দলের প্রতি তার কন্ট্রিবিউট কি ছিল বিগত দিনে ডেফিনেটলি আমরা সেটাও দেখব। হ্যাঁ, আমাদের প্রতীককে নির্বাচন হবে কি নির্বাচন হবে না সেই সিদ্ধান্ত এখন আমরা পাইনি, চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু আমাদের একটা প্রস্তুতি আমরা নেওয়া শুরু করছি, কারণ আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ জান্নাতের টিকিটওয়ালারা তো আবার টিকিট বিক্রিতে নামবে। হ্যাঁ, তো সেই জায়গায় এখন তো আর জান্নাতে টিকিট খাবে না তো আপা, কারণ কি মানুষ এখন বুঝে গিয়েছে। হ্যাঁ, তো মানুষ চায় বাস্তবতা, মানুষ কিন্তু রাজনীতিকের মুখের কথা নয়, তার কর্ম, তার সাহস, তার কমিটমেন্ট, এই জায়গাগুলোকে মানুষকে খুব টাচই করে। তো সেই জায়গায় আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল এবং যে অঙ্গীকারগুলো জনগণের কাছে ব্যক্ত করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পাওয়ার মাত্রই তিনি সেই সব অঙ্গীকারগুলো বাস্তবায়নের পথে ধাবিত হয়েছেন এবং ত্বরান্বিত করছেন। হ্যাঁ, তো এই জায়গায় জান্নাতের টিকিটটা থাকবে না। তো সেই জায়গায় আমরা জনবান্ধব একজন নেতাকে নির্বাচিত করব, মনোনীত করব, মানে মনোনয়ন দেব, এবং জনগণের সত্যিকার অর্থে মানে আস্থার জায়গা এবং জনগণের সেবক হয়ে যেন কাজ করতে পারে সেরকম মানুষ আমরা মনোনীত করব, যাতে করে আমাদের সরকার পরিচালনার ক্ষেত্রে এবং স্থানীয় সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা যেন সঠিক সমন্বয়টা করতে পারি এবং মানুষের সত্যিকার অর্থে উন্নয়ন যেটা বলে সে উন্নয়ন তৃণমূল থেকে শুরু করে আমরা জাতীয় পর্যায়ে উন্নয়নটা নিয়ে আসতে পারি। আরো আলোচনায় ফিরবো অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমি একটা ছোট্ট বিরতি নেই দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরি। দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। কেমন চলছে সরকার ও রাজনীতি জানছিলাম আজকের আলোচকদের কাছে। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি এবং মোস্তফা কামাল আজকে আমার সাথে যুক্ত আছেন আলোচক হিসেবে। আমি আলোচনায় চলে যেতে চাই। এই অংশে আমরা আলোচনা করতে চাই ছাত্র রাজনীতি। যেখানে আমরা রাজনীতির কথা বলছি কিংবা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি, সেখানে আমরা গতকাল একটি ঘটনা দেখেছি যে হঠাৎ করে ইডেন কলেজ ভেতরে মানে উত্তপ্ত হয়ে উঠেছে। ছাত্রীরা গেট ভেঙে তারা বাইরে বেরিয়ে এসেছে এবং একদল ছাত্রী দাবি করেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করা যাবে না। রাজনীতি নিয়ে আমরা কথা বলছি এবং আমরা জানি যে 18 থেকে 80 এখন সকলেই রাজনীতি সচেতন, সকলেই রাজনীতিটা বুঝে একটা সঠিক যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান। সেখানে রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অন্তত এই গত 17-18 বছর পরে তো আমরা এটুকু অনুধাবন করতে পারি। মোস্তফা কামাল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি একটা কথা বলছিলেন যে যে স্বজনপ্রীতি কিংবা পরিবারতন্ত্র রাজনীতিতে রয়ে যাচ্ছে, যেখানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার দাবি আসছে, সেখানে আসলে আমরা নতুন নেতৃত্ব কিভাবে দেখব সেই জায়গাতে? খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। আপনি বলেছেন রাজনীতি গুরুত্বপূর্ণ। রাজনীতি শুধু গুরুত্বপূর্ণ নয়, রাজনীতি একটা পবিত্র জিনিসও। এখন সেটাকে যারা অপবিত্র করেন ওই দায় তাদের শনাক্ত করার দায়িত্ব বাদ বাকি সবার, কিন্তু আমরা ওই শনাক্ত করার কাজে কখনো যাওয়া হয় না, অন্য আলাপে আমরা চলে যাই। তো রাজনীতিকে বলা হয় কখনো দুটো ফরম্যাট বলা হয়, একটা হয় নীতির রাজা, এটা হচ্ছে রাজনীতি, অথবা রাজার নীতি, দুই ফরম্যাটে ব্যাখ্যা করা হয়। তো বাংলাদেশের জন্ম কিন্তু রাজনৈতিক জন্ম, রাজনৈতিকভাবে এদেশের জন্ম হয়েছে। রাজনীতিবিদদের আমরা অনেক সমালোচনা করি, অনেক গালমন্দ করি। একটাই জায়গায় আছে বাংলাদেশে যেখানে নির্ভয়ে গালি দেয়া যায়, তাচ্ছিল্য করা যায়, সেটা হচ্ছে রাজনীতিকদেরকে করা যায়। জবাব পাই বা না পাই প্রশ্ন কিন্তু করা যায়, দায়ীও করা যায় তাদের, আর সমালোচনা তো দিব্যি করা যায়। তো এরপরও এই দেশের যতটুকু উন্নয়ন বলেন, এই দেশের যতটুকু গঠন বলেন, যতটুকু এগিয়ে যাওয়া পুরোটা রাজনৈতিকভাবে হয়েছে। হতে হতে সর্বশেষ একটা নির্বাচন হয়েছে, রাজনৈতিক নির্বাচন। তো বারবার তাগিদ দেওয়া হয় যে রাজনীতি যেন পরিচ্ছন্ন হয়, রাজনীতি যেন প্রতিযোগিতা মুখর হয়।
তাহলে প্রতিযোগিতা মুখর হতে গেলে প্রথম ভিত্তিটাই কিন্তু ছাত্র রাজনীতি। কিন্তু ওখানে আবার গোলমাল ঘটে যাচ্ছে যে ছাত্র রাজনীতি অর্থ কি? ছাত্রদের জন্য রাজনীতি নাকি ছাত্রদের নিয়ে রাজনীতি? ওইটাও কিন্তু আজ তক পরিষ্কার নয়। বরং ছাত্রদের নিয়ে রাজনীতিটা বাংলাদেশে বেশি হয়, ছাত্রদের দিয়ে রাজনীতি হয় না, ছাত্রদের নিয়ে হয়, যেটা গত নির্বাচনের সময় হয়েছে। জি, তাদেরকে আমরা দেখি যে যে যার মতো করে যেভাবে পারে ব্যবহার করে। আর সময়ে সময়ে দাওয়াইয়ের মতো বা আরোপ করার মতো যেটা হয় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিলে ভালো হয়, এটা আজগুবি একটা দাওয়াইয়ের মতো, এটা আরোপ করার মতো। জেনারেল এরশাদের সময় হয়েছে, তিনি তার নিজের সংগঠনও এক পর্যায়ে নিষিদ্ধ করে দিয়েছেন, সেটা ফয়সালা ছিল না। পরবর্তীতে 91-তে যখন বিএনপি সরকার আসলো, ওই সরকারের মাঝামাঝি সময়ও আওয়াজ তোলা হয়েছিল যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে ভালো হয়। তো কেন? যে নীলক্ষেতে চাঁদাবাজি কমবে, রাস্তায় ডাকাতি কমবে, অর্থাৎ দোষটা ছাত্রদের উপর নিয়ে চাপিয়ে দেওয়া। আবার আওয়ামী লীগ সরকার যেটা ছিল 17 বছর টানা, একেবারে রাজনৈতিক দল, প্রাচীন দল বাংলাদেশের আওয়ামী লীগ, আর ওই দলের সামনের সারির যে নেতারা বেশিরভাগই কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, দেখা যায় তারাও সুন্দর করে ওই দাওয়ার সাথে মাথা নাড়েন। এই ক্ষেত্রে ছাত্রদের একটা দায়িত্ব আছে, গতকাল যেটা ঘটেছে সেটা পরিষ্কার করা। কারণ গতকাল কারা করেছে সেটা কিন্তু এখন পর্যন্ত বেনামি, কোনো ঠিকানা নেই, পরিচয় নেই। নিঃসন্দেহে বলা যায় সেটাও কোথাও না কোথাও থেকে আরোপ করা অথবা একটা ইস্যু তৈরি করা। আপনি ছাত্র রাজনীতি থাকবে না কেন? যদি বলেন যে ছাত্র রাজনীতি থাকবে না, তাহলে রাজনীতিও তো থাকবে না, এই প্রশ্ন তুলতে পারেন। এক্স্যাক্টলি, আমি ওইটাই তাহলে আবার আসলে শ্রমিক রাজনীতি থাকবে না কেন? হ্যাঁ, যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিব্যি রাজনীতি করেন, কর্মচারীদেরও কিন্তু ইউনিয়ন আছে, তাদের রাজনীতি ঠিকঠাক মতো চলে, নির্বাচন হয়। ছাত্র রাজনীতি কেন বন্ধ করতে হবে? অবশ্যই ছাত্র রাজনীতিকে পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে এবং দেশের ঐতিহ্যের প্রশ্নে এবং ভবিষ্যতের প্রশ্নে অসংখ্য অবশ্যই ধন্যবাদ ছাত্র মোস্তফা কামাল। রাজনীতি থাকতে হবে। মোস্তফা কামাল, ধন্যবাদ। আমি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। মানে বিএনপি কি মনে করে যে এই যে ছাত্র রাজনীতি বন্ধের মানে ডাক দেয়া হচ্ছে বা ঘোষণা দেওয়া হচ্ছে বা দাবি তোলা হচ্ছে, এটিকে আসলে বিএনপি কিভাবে দেখে, যে ছাত্রদের বাদ দিয়ে আসলে রাজনীতি হয় কিনা? কারণ আমরা বড় বড় আন্দোলন দেখেছি, ছাত্র রাজনীতি ছাড়া আসলে সম্ভব হয়নি। আপনি পৃথিবীর যে কোনো গণ অভ্যুত্থান বলেন, বড় কোনো আন্দোলন বলেন, কিংবা পট পরিবর্তনের যে প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটি জায়গায় ছাত্রদের উদ্যোগী ভূমিকার মাধ্যম দিয়ে কিন্তু এটা হয়েছে। ভাষা আন্দোলন বলেন, ৭১ বলেন, ২৪ বলেন, প্রত্যেকটি জায়গায়। হ্যাঁ, আমি বিশেষ করে আমি মনে করি যে আমাদের ছাত্র রাজনীতি তো থাকতেই হবে, তার সাথে সাথে একদম জেলা উপজেলা পর্যায়ে হ্যাঁ আমাদের এমন কর্মসূচি গ্রহণ করতে হবে, রাষ্ট্রের নীতি কি, অধিকার কি, রাষ্ট্রের ভাষা কি, আইন প্রণয়ের ভাষা সম্পর্কে ছোট ছোট শিশুদেরকে একদম প্রথম থেকে তাদেরকে এই ধারণাগুলো দিতে হবে। আজকে এই ধারণাগুলো না থাকার কারণে আমরা কিন্তু অধিকার সম্পর্কে সচেতন না। আমি জানি না আমার কি কি রাইটস আছে একজন নাগরিক হিসেবে, তো সেই জিনিসগুলো আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। তো ছাত্র রাজনীতি হবে ওই সব জায়গার কেন্দ্রবিন্দু, তারা ছাত্রদের সংশ্লিষ্ট বিষয় এবং আগামী দিনে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের না কলহলের চিত্রটা পাল্টে দিতে হবে রাজনীতির মাধ্যমে। এখন নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যয় নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখতে চাই দলের সাংগঠনিক নেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতি অত্যন্ত নজর দেবেন। ছাত্রদেরকে দিয়ে ছাত্র রাজনীতি করাতে হবে এবং ক্যাম্পাস হবে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দেশ গড়ার কারিগর হিসেবে তাদেরকে তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী এমপি এবং মোস্তফা কামাল, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ প্রতীক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।